স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। বাজেটের জটিল হিসেব নিকেশ বোঝেন না সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা যাপিত জীবনের ব্যয় যেন কমে আসে। এ লক্ষ্যেই সরকারকে বাজেট সাজানোর পরামর্শ তাদের। এদিকে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বাজেট কমানো নিয়েও উদ্বেগ জানিয়েছেন গবেষকরা। এছাড়া প্রস্তাবিত বাজেট আগের সরকারের ধারাবাহিকতা বলছেন রাজনৈতিক বিশ্লেষণরা। বিস্তারিত আব্দুর রহিমের রিপোর্টে। জাতীয় বাজেটকে দেশের অর্থনৈতিক দলিল হিসাবে মূল্যায়ন করা হয়, তবে এই দলিলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কম। আশাবাদী হওয়ার চেয়ে তাদের মধ্যে ঘুরে বেড়ায় নিরাশার মেঘ। আয়ের সঙ্গে পাল্লা দিয়ে পরিবারের খরচ সামলাতে হিমশিম খাওয়া মানুষের চাওয়া যেন কম থাকে নিত্য পণ্যের দাম। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে ভাবছিলাম যে সবকিছুর দাম কমবে, অনেক দিক দিয়ে আমাদের সামনের দিকে আমরা মুভ করতে পারবো। আমরা আসলে সেই অনুপাতে আমাদের আশা পূরণ করতে পারে নাই। ভোক্তারা বলেন সম্প্রতি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে এসেছে, তবে তা নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের নাগালের মধ্যে নিয়ে আসার দাবি তাদের। এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় মোবাইল, ফ্রিজ, ইলেকট্রিক যে পণ্যগুলো দাম বাড়লো, এগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িত। এগুলো আপনি কখনো অ্যাভয়েড করে চলতে পারবেন না। এর ফলে আমরা সবসময় নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা, তারাই সবসময় সাফার করি। সাধারণ মানুষের যে খাদ্য সামগ্রী যেগুলো আছে, এগুলো যদি দাম বাড়ে অবশ্যই সেটা নাগালের বাইরে গেলে তো অবশ্যই তাদের দুর্ভোগ বাড়বে। বাজেটেও বাড়ে, বাজেটের বাইরে গিয়েও দাম বাড়ে। যেমন বলা হচ্ছে সাবানের দাম বাড়বে। সাবানের দাম তো 2 মাস আগেই 5 টাকা করে 70 টাকাটা 75 টাকা হয়ে রয়েছে এবং আরো বাড়বে। এগুলো নিয়ে কথা বললে আর লাভ হবে না। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের বাজেটে বৈষম্য বিলোপ হবে বলে প্রত্যাশা থাকলেও মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্য দেখছেন না গবেষণা সংস্থা সিপিডি। নিম্ন মধ্যমায়ের মধ্যে যারা পড়েছে তাদের কিন্তু এই করের প্রবৃত্তিটা, কর দেওয়ার হারটা কিন্তু তাদের ক্ষেত্রে বেশি যেয়ে পড়বে। আবার যারা উচ্চ পর্যায়ে রয়েছে আয়ের, উচ্চ আয়ের, তাদের ক্ষেত্রে অনেক কম পড়বে। সেখানে একটা আমরা দেখছি যে একটা বৈষম্যর চিত্র দেখা যাচ্ছে। আব্দুর রহিম, আরটিভি, ঢাকা। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের আলোচনা বেলা 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে। প্রধান উপদেষ্টার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বিষয়ভিত্তিক আলোচনা হবে। পবিত্র ঈদুল আজহার আগে একদিন এবং ঈদের পরে দলগুলোর ধারাবাহিকভাবে বিষয়ভিত্তিক আলোচনা চলবে। বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের যেসব মৌলিক প্রস্তাবে এখনও ঐক্যমত হয়নি, সেগুলো এ পর্বে বেশি গুরুত্ব পাবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে আগামী জুলাই মাসে জুলাই সনদ তৈরি করার লক্ষ্যে রয়েছে ঐক্যমত্য কমিশনের। এর আগে প্রথম দফায় সংলাপ 15 ফেব্রুয়ারি থেকে 19 মে পর্যন্ত অনুষ্ঠিত হয়, যেখানে 33টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। প্রতিদিনই হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতির মতো কিছু না কিছু ঘটছেই। ফলে ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে রয়েছে শঙ্কা। এখনো পর্যন্ত অক্সিলারি ফোর্সের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেনি পুলিশ। এর মধ্যে বাসাবাড়ি ফাঁকা রেখে বাড়িতে যাওয়া নগরবাসী রয়েছে আতঙ্কের মধ্যে। পুলিশ বলছে ঈদের ছুটিতে নিরাপত্তার জন্য নগর পুলিশের সব ইউনিটের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও থাকবে। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। ঈদের সময়ে ঘন জনবসতির ঢাকা শহর হয়ে যায় অনেকটাই জনশূন্য। অনেকে বাসাবাড়িতে তালা ঝুলিয়ে চলে যান গ্রামের বাড়ি। এই সুযোগে বেড়ে যায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো ঘটনা। আর তাই ঈদের ছুটিতে অনেকেই গ্রামের বাড়ি যান আতঙ্ক সঙ্গে নিয়ে। মস্তান ফুলাফন বাড়িয়ে গেছে, আর এইসব হইলে কারো কিছু হয় না। কিছু করিয়ে গেলে আপনি কেউ ভালো করে শুনতেই চায় না যে আপনি কি হইলো না হইলো। বলবে আরো বলবে যে আপনি একটু সাবধানে থাকলে ভালো ছিল। বাড়ানো দরকার, গুরুত্ব দরকার, কারণ হচ্ছে সকালেও এখানে ছিনতাই হয় এই রোডেই। তো আরো যদি নিরাপত্তা বাড়ে আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুবই ভালো। মানে অনিরাপত্তা ভুগতেছি আমরা, বিশেষ করে আমাদের দিকে কোনো নিরাপত্তাই নেই। আমাদের দিকে ইদানিং ছিনতাই, তারপর চুরি প্রচুর বাইরে গেছে। প্রায় প্রতিদিন রাজধানীর কোথাও না কোথাও হত্যা কিংবা টাকা লুটের ঘটনা ঘটছে। অবনতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। এ অবস্থায়ও অলস বসে আছে পুলিশের গঠন করা অক্সিলারি ফোর্স। তাদের জন্য পুলিশের পক্ষ থেকেও নেই কোনো দিক নির্দেশনা। ঈদের সময় এখন বাড়তি নিরাপত্তা খুবই দরকার। গ্রামে অনেক আমাদের মালিক, ফ্ল্যাট মালিক বাড়ি গ্রামে যাবেন, এই জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাই নাই, এখনো পর্যন্ত কোনো কেউ আসে না। সবাই ছুটিতে বাড়িতে যাবে, সে সময় তো অবশ্যই ঢাকা শহর এমনিতেই ফাঁকা হয়ে যায়, কিন্তু আমাদের সঙ্গে একটু যোগাযোগ করলে
এবং আমাদের মানে একটু পরামর্শ দিলে আর কি ভালো হতো সবচেয়ে বেটার। ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তা নিয়ে এরই মধ্যে পুলিশের বিভিন্ন বাহিনীর সদস্যদের নিয়ে হয়েছে বৈঠক। পুলিশ জানিয়েছে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভিন্ন পাড়া মহল্লা, বাণিজ্যিক এলাকা, বিপণী বিতান এসব কেন্দ্রিক আমাদের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা থাকবে। থানা থেকে বিভিন্ন পাড়া মহল্লার যারা নিরাপত্তা কর্মী রয়েছেন তাদের সাথেও আমাদের প্রয়োজনীয় কোঅর্ডিনেশনটা সেটা থাকবে। মোট কথা হচ্ছে নগরীর আইন শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থাই করব। ঈদের ছুটিতে নিরাপত্তার জন্য সবার সহযোগিতা আশা করেন এই পুলিশ কর্মকর্তা। দীপন দেওয়ান, RTV, ঢাকা। ঈদ ঘনিয়ে আসায় মাগুরায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। এবার চাহিদার তুলনায় কোরবানির পশুর সংখ্যা বেশি রাখা হয়েছে। জেলার খামারি ও ব্যবসায়ীরা এখন পশু বেচাকেনায় ব্যস্ত। ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ব্যবসায়ীরা এরই মধ্যে খামারিদের কাছ থেকে গরু কিনে বিভিন্ন জেলায় ব্যাপারীদের কাছে বিক্রি করছেন। তবে কোরবানির পশুর দাম নিয়ে সন্তুষ্ট নন বিক্রেতারা। তারপরও চলতি বছর ঈদের বাজারে 600 কোটি টাকার গরু বিক্রির আশা খামারি ও ব্যবসায়ীদের। মাগুরা জেলা প্রাণী সম্পদ বিভাগের দেয়া তথ্য অনুযায়ী জেলার মোট 81,473টি পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। 8টা গরু নিয়ে আসছি, তা 2টা গরু বেচছি আর 6টা গরু এখনো আছে। আসতেছে বিভিন্ন ধরনের বিভিন্ন লোকজন কোরবানি দিতে, কোরবানির কাস্টমার আছে, হয়তো দেখা যায় যে উপযুক্ত মূল্য এর সে মূল্য পাচ্ছি না, তাতে জীবন বাঁচে না। নিয়ে আসছি, 4টে বেচছি আর একটা আছে। বাজার গেলবারের চাইতে এবার বেশি, বাজার খুব ভালো। দামও সীমিত এর ভিতরে আছে, তবে ইন্ডিয়ান গরুটারও এবার কম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পাথরঘাটা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম শুভ। হাটে পশু সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে কিনা সবকিছু বিস্তারিত জানাবেন। আমি এখন রয়েছি পাথরঘাটা উপজেলার নাস্তাপাড়া হাটে। হাটে কিন্তু আমি দেখাতে যাই, আমার পেছনে কয়েক শত কিন্তু গরু রয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এই হাটে বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছেন। আমি যত দেখাতে যাই, প্রতি শনিবার এবং প্রতি মঙ্গলবার কিন্তু এখানে সকাল নাগাদ হাট বসে এবং সকাল 9টা থেকে শুরু হয়, একদম দুপুর 1টা নাগাদ পর্যন্ত চলে এখানকার হাট। এবং এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা গরু কিনে এবং আবার দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করেন। এবং এখানকার যে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন গত বছরের তুলনায় এবছর দাম একটু অনেকটা কম, এতে খামারিদের কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একদিকে এবং অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তাদেরও কিন্তু যে তারা বলতেছেন যে দাম বেশি এবং তারা অনেকে দাম নিয়ে অসন্তুষ্ট বোধ করছেন। এবং এ বাজারে যদি দেখাতে যায়, পুরো এখানে কয়েক শত গরু কিন্তু রয়েছে এবং এখানে বেশ কয়েক জাতের গরু রয়েছে, ফ্রিজিয়াম, দেশি এবং অস্ট্রেলিয়ান সহ বেশ কয়েক জাতের গরু কিন্তু এই হাটে রয়েছে। এবং আমি যদি দেখাতে যাই, এবং এখানে জাহাজে করেও কিন্তু গরু নিয়ে আসা হয়েছে এই হাটে। এবং এই হাটটি পাথরঘাটা উপজেলার ভিতরে সব থেকে বড় হয়, কিন্তু এখানে দূর দূরান্ত থেকে কিন্তু দাম বেশি পায় এবং সেই ক্ষেত্রেই কিন্তু এখানে গরু বিক্রির উদ্দেশ্যে আসেন এখানকার ব্যবসায়ী এবং দূর দূরান্ত থেকে ক্রেতারাও এসেছেন। এবং সকাল নাগাদ দেখছি গরুকে কেউ নিয়ে আসছেন এবং কেউ কিনে নিচ্ছেন। মোটামুটি এখানকার যদি বলতে চাই কথা, এখানকার যে গরু বাজারের পরিবেশটাও সুন্দর রয়েছেন এবং এখানকার যারা ম্যানেজিং রয়েছেন তারা এখানে স্বেচ্ছাসেবীও দিয়েছেন যাতে চোরাই গরু বা ইন্ডিয়ান গরু, বিশেষ করে ইন্ডিয়ান গরু বাংলাদেশে এবার না আসার কারণে কিন্তু যে খামারিরা খুশি হচ্ছেন। এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।
ঈদ যতই ঘনিয়ে আসছে বাড়ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ। ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করায় ঈদ উদযাপন করতে বাড়ি যাচ্ছেন শ্রমিকরা। সরকারি ছুটি শুরুর আগেই আবার অনেকেই চলে যাচ্ছেন বাড়ি। এতে মহাসড়কে গাড়ির দীর্ঘ লাইন পড়তে শুরু করেছে। যানজট নিরসনে মহাসড়কে দায়িত্ব পালন করছে সেনাবাহিনী ও পুলিশ। এদিকে উত্তর ও দক্ষিণাঞ্চলে শ্রমজীবীরা বাড়ি ফিরতে শুরু করায় ও উত্তরাঞ্চল থেকে পশুবাহী যানবাহন ঢাকায় প্রবেশ করায় যানবাহনের চাপ বাড়ছে সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে। 24 ঘন্টায় যমুনা সেতু অতিক্রম করেছে প্রায় 30,000 যানবাহন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে মহাসড়কের চন্দ্র এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, আমাদের জানাবেন যে এই মুহূর্তে মহাসড়কের পরিস্থিতি কেমন? জি ফাহমিদা, আপনি সকাল থেকে দেখেছেন চন্দ্রা ত্রিমুর এলাকার চিত্র। তবু আমি একটু বলি, এই মুহূর্তে চন্দ্রা ত্রিমুর এলাকা জুড়ে গাড়ির যানজট না হলেও দীর্ঘ লাইন রয়েছে, দীর্ঘ সারি রয়েছে, থেমে থেমে চলছে যানবাহন। আপনাকে বলি যে এই কালিয়াকৈর উপজেলায় কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা। এখানে প্রায় 3 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। ছোট ছোট যে শিল্প কলকারখানা রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ছুটি হয়েছে, যার ফলে সকাল থেকে চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু যাত্রীর একটু চাপ বেড়েছে। এছাড়া পশুবাহী যে ট্রাক রয়েছে সে ট্রাকেরও চাপ রয়েছে। আপনাকে একটু বলি যে উত্তরবঙ্গ থেকে যে পশুবাহী গাড়িগুলো সেগুলো কিন্তু রাতে ঢাকা যে বিভিন্ন জায়গায় যে পশু নামিয়ে দিয়ে সেই খালি ট্রাক কিন্তু ফিরতে আবার গন্তব্য স্থানে যাচ্ছেন, যার ফলে চন্দ্রা ত্রিমুর এলাকা দিয়ে গণপরিবহনের চেয়ে পশুবাহী ট্রাকের চাপ একটু বেশি রয়েছে। তাছাড়া এই চন্দ্রা ত্রিমুর এলাকায় প্রায় শতাধিক কাউন্টার রয়েছে, আর এইসব কাউন্টারের কারণেই কিন্তু এই চন্দ্রা ত্রিমুর এলাকায় প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়। এবং সকালে থেকে আমি দেখেছি এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু যে কাউন্টার রয়েছে সে কাউন্টারে কিন্তু তাদের দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে, যার ফলে ঘন্টার পর ঘন্টা সেখানে থেকে কিন্তু বসে রয়েছে। এছাড়া আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছে এবারকার ঈদ যাত্রায় স্বস্তিতে যেন যাত্রী বাড়ি যেতে পারে তার জন্য চন্দ্রা ত্রিমুর এলাকায় বিভিন্ন পয়েন্টে 100 সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া এই মহাসড়কে থাকবেন সেনাবাহিনী এবং পুলিশ সদস্য। আপনাকে একটি বলে রাখি, আশুলিয়া সাভারের যে উত্তরবঙ্গের গাড়িগুলো সেগুলো কিন্তু এই চন্দ্রা দিয়েই তাদের বাড়ি যেতে হয়। আর চৌরাস্তা গাজীপুর পুনাবাড়ির যে যাত্রী উত্তরবঙ্গে রয়েছে তারা কিন্তু এই চন্দ্রা এখানে এসে গাড়ি পরিবর্তন করে উত্তরবঙ্গে যায়, যার ফলে চন্দ্রা ত্রিমুর এলাকায় কিন্তু যাত্রীর ব্যাপক চাপ থাকে এবং প্রতি বছরই তাদের ভোগান্তি পোহাতে হয়। তো আমি সকাল থেকে দেখেছি এই চন্দ্রা ত্রিমুর এলাকা জুড়ে আজকে কিন্তু অনেকটাই যাত্রী এবং গণপরিবহনের চাপ রয়েছে। তবে আগামীকাল এই শিল্প কলকারখানা ছুটি ঘোষণা করা হবে, যার ফলে কিন্তু দুপুরের পর থেকে চন্দ্রা ত্রিমুর এলাকায় আরো যাত্রীর চাপ বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন। জি ফাহমিদা, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। অতিরিক্ত পুলিশ টহল, চেকপোস্ট বসানো সহ পশুবাহী ট্রাকের নিরাপদ চলাচল নিশ্চিতে নেওয়া হয়েছে উদ্যোগ। তবে সড়কের পাশে বসানো ভ্রাম্যমাণ গরুর হাটের কারণে যানজট সৃষ্টির আশঙ্কা যাত্রী ও চালকদের। মুন্সিগঞ্জ থেকে হামিদুল ইসলাম লিঙ্কনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। এরই মধ্যে যাত্রা নির্বিঘ্ন করতে 29 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ থেকে পদ্মা সেতু পর্যন্ত নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস মহাসড়ক নিরাপদ রাখতে অতিরিক্ত পুলিশ টহল, চেকপোস্ট বসানো, যানবাহনের শৃঙ্খলা ঠিক রাখা সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে। এখন পর্যন্ত পুলিশের যে তৎপরতা দেখতে পাচ্ছি, শেষ পর্যন্ত এইভাবে চালাতে পারলে আমাদের এই যাত্রা ভালো হবে। রাস্তাঘাটে যে হাটগুলা দিতে চাইতেছে মানুষ, এটা না দেওয়াই ভালো। রাস্তাঘাটে অনেক হাট দিলে নোংরা হয়, প্লাস অনেক জাম সৃষ্টি হয়। তবে এক্সপ্রেসওয়ের পাশে ভ্রাম্যমাণ গরুর হাট বসলে সৃষ্টি হতে পারে যানজট, এমন আশঙ্কা করছেন যাত্রী ও চালকরা। আমরা চাই রাস্তায় গরু হাট না বসুক, রাস্তা ক্লিয়ার থাক, আমরা শান্তিতে গাড়ি চালাতে পারি,
মানুষজন ঈদে শান্তিতে বাড়িতে যেতে পারুক। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এক্সপ্রেসওয়েতে পুলিশের 8টি চেকপোস্ট ও একাধিক টহল টিম থাকবে। সার্বক্ষণিক মহাসড়কে যানজট নিরসন এবং চুরি ছিনতাই রোধে সার্বক্ষণিক টহল জোরদার করেছি। আমাদের বর্তমানে 8টা টিম মহাসড়কে কাজ করছে, সেই সাথে জেলা পুলিশ এবং সংশ্লিষ্ট র্যাব সেনাবাহিনীর সদস্যরাও রাস্তায় টহল দিচ্ছেন। আশা করছি এবার মানুষ সুন্দরভাবে যেতে পারবে। এদিকে যে কোনো দুর্ঘটনায় দ্রুত পৌঁছাতে এক্সপ্রেসওয়েতে থাকবে ফায়ার সার্ভিসের 2টি টিম। পবিত্র ঈদুল আজহায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যে কোনো দুর্ঘটনায় দ্রুত রেসপন্স করার জন্য শ্রীনগর ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্স সহ 2টি টিম সর্বত্র কাজ করতেছে এবং যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য আমরা ড্রাইভার সহ জনসাধারণ এবং যাত্রী সাধারণকে সচেতনতা কার্যক্রম অব্যাহত রেখেছি। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে আর এক্সপ্রেসওয়ের পাশে গরুর হাট না বসানো হলে ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা সংশ্লিষ্টদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV। কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতা খরায় ভুগছে প্রাচীন ম্যানচেস্টার খ্যাত নরসিংদী শিখেচর বাবুরহাটের পাইকারি কাপড়ের বাজার। প্রত্যাশা অনুযায়ী বেচাবিক্রি না হওয়ায় হতাশ ব্যবসায়ীরা। প্রতি ঈদের মতো এবারও বিক্রেতারা দোকানগুলোতে শাড়ি, লুঙ্গি, থ্রিপিসের পসরা সাজিয়ে বসলেও পর্যাপ্ত ক্রেতা নেই বাজারে। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের অন্যতম বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। রেডিমেড আর থান কাপড়ের মোট চাহিদার প্রায় 70% যোগান আসে এই হাট থেকে। তবে এবার ঈদুল আজহা উপলক্ষে প্রত্যাশিত বেচা বিক্রি নেই বাজারে। হতাশা আর আক্ষেপকে সঙ্গে নিয়ে অবসর সময় পার করছেন ব্যবসায়ীরা। বেচাকেনা কম হবার পেছনে কোরবানি নিয়ে ক্রেতাদের ব্যস্ততা, অর্থনৈতিক মন্দাভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, বিরূপ আবহাওয়া সহ বেশ কিছু কারণকে দায়ী করছেন তারা। কোরবানি তো ধরুন গরু লয়ে মানুষ পারাপারি করে, দৌড়াদৌড়ি করে, তা আমাদের শাড়ি বেচে কিনা একদমই কম। বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কাস্টমার ঢোকে না হাটে। বাজারের পরিস্থিতি অনেক খারাপ যাইতেছে, বৃষ্টি বাদল চলতেছে, বেচা কিনা অনেক খারাপ। অন্যান্য বছরের তুলনায় মানে অর্ধেকের থেকে অর্ধেকও নাই। পাইকাররা বলছেন দোকানে ব্যবসা কমে যাওয়ায় তারাও কম কাপড় কিনছেন হাট থেকে। দোকানেও বিক্রি কম হয়, এর জন্য এই জায়গায় আসলে মনে হয় কেনাকাটা কম করতেছি। অন্য বছর সেই বছর বিক্রি বেচা কিনা কম। গত রমজানে চাইতে এই বেচা কিনা খুবই কম। ক্রেতা সমাগম কম হলেও পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে জানান শেখেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম। আমাদের পুলিশ ফাঁড়ি থেকে একটা মোবাইল টিম থাকে বাজারের মধ্যে, এটা সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকে। পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো সমস্যা হয় না বেচা বিক্রি। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখেরচর বাবুরহাটের 10,000 দোকানে প্রতি সপ্তাহে বেচাকেনা হয় প্রায় 5 থেকে 6 কোটি টাকা। সারা দেশের ক্রেতাদের আকৃষ্ট করতে উন্নত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ সহ সার্বিক বাজার ব্যবস্থাপনা আরও আধুনিক করা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। আজ সকালেও ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। সিলেটে ঢলের প্রভাব অব্যাহত থাকায় 3টি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বেড়েছে। নদীর পানি অমলশীত পয়েন্টে 0.8 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 1.95 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 24 ঘন্টায় 26.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। এদিকে ভারী বৃষ্টিপাত না হলেও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে সুনামগঞ্জের নদী ও হাওরের পানিটা কিছুটা বেড়েছে। তবে সুরমা, জাদুকাটা, রক্তি, বৌলাই নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি 11 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এদিকে শালাই কুশিয়ারা নদীর তীরের একটি বড় ফসল রক্ষা বাঁধ ভেঙে ভান্ডাবিল হাওরে পানি ঢুকছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হলেও ক্ষয়ক্ষতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় 3 সপ্তাহ পার হলো নদীতে নেই কাঙ্ক্ষিত ইলিশ। জাল ফেললে উঠছে পাঙ্গাসের পোনা, ছোট ট্যাংরা ও পোয়া। এতে হতাশ হয়ে পড়ছেন জেলেরা। চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় স্থানীয় বাজারে ইলিশের দামও এখন আকাশচুম্বী। লক্ষ্মীপুর থেকে পলাশ সাহার রিপোর্ট, জানাচ্ছে লামিয়া তানজিন মাহমুদ। ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ এপ্রিল মাস লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা জারি ছিল ইলিশ সহ সকল ধরনের মাছ ধরায়। 30 এপ্রিল মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হলে ওই দিন সকাল থেকে মেঘনা নদীতে নামলেও ইলিশের দেখা পাননি জেলেরা। জেলেরা বলছেন নদীতে মাছ ধরার জন্য খরচের টাকায় তুলতে পারছেন না তারা। অনেকের সংসার চলছে ধার দেনা করে, সরকারি দেওয়া চালেও চলছে না সংসার। অথচ অন্যান্য বছর এর সময় নদীতে মাছ পাওয়া যেত আরো বেশি। মাছ শিকারই একমাত্র আয়ের উৎস হওয়ায় হতাশ হয়ে পড়ছেন এখানকার জেলেরা। গাঙে গেল কেউ মাছ পায় না, কেউ আমাদের চলে এটা
কেউ কিস্তি করে টাকা লয়, কেউ টাকা লয়, তখন চলতে দেবো। মানুষ কি না ছিল ভাত না খেলে মানুষ কিংবা বাঁচবনি। এখন বর্তমানে ইলিশ মাছ টোটালি নাই মেঘনা নদীতে। এখন মাছ নাই, এটাই মাছ নাই। জেলেরা নদীতে যাইলে তেলের টাকা দেওয়া হয়, মানে খরচার টাকা হয় না। মৎস্য বিভাগ বলছে বৈশ্বিক জলবায়ুর প্রভাবে শুকিয়ে যাচ্ছে নদী। সেতু ও বেড়িবাঁধ নির্মাণ, চর দখল করে গড়ে তোলা স্থাপনা নদীতে সৃষ্টি করছে ডুবোচর। এর ফলে কমছে পানি। গভীর পানি মাছ হওয়ায় সমুদ্র থেকে ইলিশ নদীতে আসার পথে বাধা পেয়ে ফিরে যাচ্ছে। মাছের যে গতিপথ যেটা, এটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। জলবায়ুগত একটা পরিবর্তন আছে। তারপরে বৃষ্টিপাত সম্ভবত হওয়াটাও এটা একটা বিষয় আছে। আর ডুবোচর যেটা বললাম সেটাও বিষয় আছে। অনেক জায়গাতে আছে চর জেগে মানে ইলিশের যে উপরে উঠে আসাটা বাধাগ্রস্ত হচ্ছে। নিষেধাজ্ঞার সময় জেলেদের বিকল্প আয়ের ব্যবস্থা করে দেবে প্রশাসন। আরো কঠোর করবে নিষেধাজ্ঞার নিয়ম, এমনটাই প্রত্যাশা জেলে সহ সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বন্দরনগরী চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল নির্মাণ হতে যাচ্ছে। এটি চট্টগ্রাম নগরীর গণপরিবহন খাতে যানজট কমাতে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে। চট্টগ্রামের আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মনোরেল চালুর লক্ষ্যে এরই মধ্যে চুক্তি সই হয়েছে। সমঝোতা চুক্তির ফলে ওরাসকম গ্রুপ ও আরব কন্ট্রাক্টর গ্রুপ পুরো অর্থায়ন এবং প্রকল্প বাস্তবায়ন করবে। চুক্তির সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, এই মনোরেল শুধু যানজট নিরসনে নয়, বরং চট্টগ্রামকে একটি পরিবেশ বান্ধব পর্যটন ও ব্যবসা বান্ধব নগরীতে রূপান্তরের দিকেও এগিয়ে নেবে। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।